প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, এটি হতে যাচ্ছে আমাদের পরিবেশ রসায়ন প্লেলিস্টের সর্বশেষ ভিডিও। এই ভিডিওটিতে আমরা দেখব পানির বিশুদ্ধতার যে বিভিন্ন মানদণ্ড রয়েছে সেগুলো নিয়ে। তো প্রথমেই আমরা কি কি টপিক এই ভিডিওটিতে দেখব সেগুলো একটু সামারি আকারে বলে নিই। প্রথমেই আমরা পৃথিবীর যে মোট জলরাশি রয়েছে তাকে উৎস এবং ব্যবহারের উপর ভিত্তি করে কয়েকটি ভাগে ভাগ করতে পারি, সেগুলো দেখব। তারপর পানির বিশুদ্ধতার যে মানদণ্ডসমূহ রয়েছে, অর্থাৎ পানির কোয়ালিটি কেমন সেগুলো আমরা যেভাবে চেক করতে পারি তার জন্য কয়েকটি প্যারামিটার রয়েছে। এই প্যারামিটারগুলো হচ্ছে পানির পিএইচ, পানির ক্ষরতা, পানির ডিও, বিওডি, সিওডি এবং টিডিএস। সো এই যে প্যারামিটার সমূহ রয়েছে, এই প্যারামিটার সমূহ ইউজ করে আমরা একটা পানি কতটুকু বিশুদ্ধ সেগুলো ফিগার আউট করতে পারি। তো চলো প্রথমেই আমরা পৃথিবীর মোট জলরাশি টপিকটি কভার করি। তো উৎসের উপর ভিত্তি করে পৃথিবীর যে টোটাল পানি রয়েছে তাকে টোটালি প্রথমেই মোটা দাগে দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সামুদ্রিক পানি এবং অন্যটি হচ্ছে মিঠা পানি। আমাদের টোটাল যে জলরাশি রয়েছে তার মধ্যে 97.50% হচ্ছে আমাদের সামুদ্রিক পানি, অর্থাৎ লবণাক্ত পানি, এবং 2.70% হচ্ছে মিঠা পানি। এই যে মিঠা পানি রয়েছে, এই মিঠা পানিকেও আমরা ফার্দার আরও কয়েকটা ভাগে ভাগ করতে পারি। আমরা মিঠা পানিকে 5 ভাগে ভাগ করতে পারি। এগুলো কি? এগুলো হচ্ছে হিমবাহ ও তুষার, ভূগর্ভস্থ পানি অর্থাৎ মাটির নিচে যে পানি থাকে সেটি, বিভিন্ন হ্রদ বা বিভিন্ন যে লেক রয়েছে সেই লেকের পানি, এবং বৃষ্টি থেকে আমরা যে পানি পাই সে ধরনের পানি, এবং লাস্টলি হচ্ছে আমাদের বিভিন্ন নদী থেকে পাওয়া পানির পরিমাণ। সো এখানে যদি আমরা একটু পার্সেন্টেজে হিসাব করতে চাই, এই যে মিঠা পানি রয়েছে, এই মিঠা পানি হচ্ছে আমাদের 2.70%, তাই না? এটিকে চাইলে আমরা 100% ধরে আমরা এখানে আরও ফার্দার ক্লাসিফিকেশনের পার্সেন্টেজ বের করতে পারি। যেমন হিমবাহ ও তুষার থেকে আমরা পানি পেয়ে থাকি 74%, ভূগর্ভস্থ পানি হচ্ছে আমাদের 22.20%, বিভিন্ন হ্রদ থেকে আমরা পানি পাই হচ্ছে 0.30%, এবং বৃষ্টি থেকে আমরা পানি পাই হচ্ছে 0.03%, এবং বিভিন্ন নদী থেকে পানি আসে হচ্ছে 0.04%। সো এই ছিল আমাদের উৎসের উপর ভিত্তি করে আমরা মিঠা পানিকে যেভাবে ভাগ করতে পারি এবং টোটাল জলরাশিকে আমরা কিভাবে ভাগ করতে পারি তার একটা সামারি। সো এবার চলো মানুষের ব্যবহারের উপর ভিত্তি করে আমরা পানিকে কত ভাগে ভাগ করতে পারি সেটি একটু দেখে নিই। সো একটু এখানে দেখতে পাচ্ছ একটি ছবি। এই ছবিটিতে দেখতে পাচ্ছ এইখানে এই যে পৃথিবীর যে সারফেস রয়েছে বা পৃথিবীর যে পৃষ্ঠ রয়েছে সেখানে যে পানিসমূহ দেখতে পাচ্ছ এগুলোকে আমরা বলি সারফেস ওয়াটার। এই যে আমি আবার বলছি, এখানে হচ্ছে এই যে পৃথিবীর পৃষ্ঠের উপরে যে পানিগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমরা বলি সারফেস ওয়াটার। এবং অন্যদিকে পৃথিবীর মাটির নিচে যে অংশটুকু দেখতে পাচ্ছ, এই যে মাটির নিচে যে অংশটুকু দেখতে পাচ্ছ এখানে যে পানি থাকে তাকে বলা হয় গ্রাউন্ড ওয়াটার বা ভূগর্ভস্থ পানি। আশা করি এই যে ক্লাসিফিকেশনটি সেটি তোমরা বুঝতে পেরেছ। সো এখানে একটু লিখে নেই ব্যাপারগুলা। প্রথমে আমরা কি বলছি, মানুষের ব্যবহারের উপর ভিত্তি করে আমরা পানিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সারফেস ওয়াটার বা ভূপৃষ্ঠের পানি। এই যে দেখতে পাচ্ছ উপরে যে সারফেস রয়েছে পানির, উপরে যে সারফেস রয়েছে মাটির, সেটি হচ্ছে সারফেস ওয়াটার। এবং ভূগর্ভস্থ পানি কোনটা? এই যে মাটির নিচে যে পানি থাকে। সো ভূপৃষ্ঠের পানি হচ্ছে ওই সকল পানি যেগুলো পৃথিবীর উপরই ভাগে খোলা জায়গায় থাকে, এবং তাদেরকে আমরা কোথায় পাবো? তাদেরকে আমরা বিভিন্ন নদী, হ্রদ, খাল, পুকুর, জলাশয় ইত্যাদি জায়গায় পাবো। অন্যদিকে ভূগর্ভস্থ পানি কি থাকবে? তারা হচ্ছে মাটির নিচে জমা থাকা পানি। সো এখান থেকে দেখা যায় আমরা এই যে নদী, হ্রদ, খাল, পুকুর, জলাশয় ইত্যাদি অর্থাৎ সারফেস ওয়াটারকে আমরা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি, যেমন ধোয়া, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিতে যে বিভিন্ন ধরনের পানি ব্যবহার করা হয়, গাড়ির ওয়াশ করা, অর্থাৎ আমাদের খাওয়া বাদে যে সকল কাজ রয়েছে সেগুলো আমরা সারফেস ওয়াটার দিয়ে করে থাকি। অন্যদিকে ভূগর্ভস্থ পানি যেগুলো রয়েছে সেগুলো আমরা টিউবওয়েলের মাধ্যমে বা নলকূপের মাধ্যমে আমরা আমাদের খাবারের কাজে ইউজ করতে পারি। সো আশা করি মানুষের ব্যবহারের উপর ভিত্তি করে আমরা কিভাবে টোটাল জলরাশিকে ভাগ করেছি সেটি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা প্রিভিয়াস স্লাইডে দেখে এসেছি সারফেস ওয়াটারকে আমরা বিভিন্ন দৈনন্দিন কাজ, খাবার ব্যতীত যে কাজ রয়েছে সেগুলোতে ইউজ করে থাকি। বাট ব্যাপারটি হচ্ছে যে এই যে সারফেস ওয়াটার রয়েছে তাতে কিন্তু আমাদের দূষণের পরিমাণ অনেক বেশি।
এই যে এখানে পিকচারটি দেখতে পাচ্ছ, এটি একটি নদীর পিকচার। এই নদীতে আমরা কিন্তু প্রায় এরকম চিত্র দেখতে পারি যে সেখানে বিভিন্ন প্লাস্টিকের বোতল, গাছপালা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে আবর্জনা সেগুলো হচ্ছে এই নদীর পানিতে মিশে থাকে। সো এই যে নদীর পানিতে এই যে দূষণগুলো হয়ে থাকে, এই দূষণের আসলে মাত্রা কেমন এবং এই দূষণের মাত্রার উপর ভিত্তি করে সেই পানিটি আমরা পরবর্তীতে কোনো কাজে, যেমন ইন্ডাস্ট্রির কাজে বা আমাদের ব্যবহার করার কাজে ইউজ করতে পারবো কিনা সেটি ইন্ডিকেট করে। সো আমরা এখন সারফেস ওয়াটারের দূষণ কেমন রয়েছে সেটি আমাদের আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ। এই যে সারফেস ওয়াটার কেমন দূষিত হয়েছে তা বের করার জন্য আমাদের সারফেস ওয়াটারের যে বিশুদ্ধতার মানদণ্ড সেটি প্রয়োজন। যেহেতু নদীর পানি এবং আমাদের ব্যবহারযোগ্য সারফেস ওয়াটারে বিভিন্ন ধরনের দূষক থাকে, তাই শিল্প কারখানা এবং কৃষিকাজে সারফেস ওয়াটারের ব্যবহারের পূর্বে এর বিশুদ্ধতার মানদণ্ড আমাদের বের করা নেওয়া উচিত। সো পানির বিশুদ্ধতার মানদণ্ড বলতে আমরা বুঝি পানির পিএইচ, পানির ক্ষরতা, পানির ডো, বিওডি, সিওডি এবং টিডিএস। সো চলো একটা একটা করে আমরা পানির বিশুদ্ধতার মানদণ্ডগুলো জেনে নিই। তো প্রথমেই আসি পানির পিএইচ নিয়ে। আমরা জানি বিশুদ্ধ পানির পিএইচ এর মান 7, কিন্তু সারফেস ওয়াটারে কার্বনিক অ্যাসিড দ্রবীভূত থাকায়, যেটি হচ্ছে একটি দুর্বল অ্যাসিড, তাই না? আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু দেখেছিলাম কার্বনিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড। যেহেতু পানিতে, সারফেস ওয়াটারের পানিতে দুর্বল অ্যাসিড দ্রবীভূত থাকছে, তাই তার পিএইচ এর মান খানিকটা অ্যাসিডিক হয়, অর্থাৎ 6 থেকে 6.5 হয়ে থাকে। WHO এর মতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানযোগ্য পানির পিএইচ সীমা 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকা উচিত। যদি এই লিমিটটির উপরে বা নিচে থাকে তখন আমরা সেই পানিটিকে দূষিত পানি বলবো। এবার আসি পানির বিশুদ্ধতার মানদণ্ডের সেকেন্ড প্যারামিটারে, যেটি হচ্ছে পানির ক্ষরতা। তো প্রথমে আমরা শুরু করি পানির ক্ষরতা বলতে আসলে আমরা কি বুঝি। পানিতে যদি পর্যাপ্ত পরিমাণে ধনাত্মক ক্যাটায়ন যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অথবা আয়রন দ্রবীভূত থাকে, তখন আমরা সেই পানিকে বলি ক্ষরপানি। অর্থাৎ ক্ষরপানি আসলে কি? ক্ষরপানি হচ্ছে যে পানিতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন দ্রবীভূত থাকবে তাকে আমরা বলবো ক্ষরপানি। আর এই যে ঘটনাটি, এই ঘটনাটিকেই বলা হয় পানির ক্ষরতা। তো এবার আসি পানি ক্ষর হলে আসলে কি সমস্যা। তোমরা সবাই হয়তো পানি দিয়ে সাবান ইউজ করে কাপড় ধুয়েছ, তাই না? সো একটু খেয়াল করো, পানি দিয়ে যখন আমরা সাবান ইউজ করে কাপড় ধুচ্ছি তখন কি আমাদের সাবান কেন প্রয়োজন হচ্ছে? সাবান আমাদের প্রয়োজন হয় যাতে করে আমরা পানির ভেতরে যে ময়লা রয়েছে সেগুলো বের করে ফেলতে পারি। এখন একটু খেয়াল করো, পানিতে আগে থেকেই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রনের মতো আয়ন রয়েছে। এখন কি সাবান তোমার বেশি প্রয়োজন হবে কাপড়টিকে ধুতে? তো পানি ক্ষর থাকলে মেইনলি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে এতে সাবানের অপচয় ঘটে থাকে। তো এই জন্যই হচ্ছে পানির ক্ষরতা কতটুকু সেটি আমাদের একটু মেজার করে নিয়ে নেওয়া উচিত প্রথমে। সো পানির ক্ষরতাকে মেইনলি দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অস্থায়ী ক্ষরতা এবং অন্যটি হচ্ছে স্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা বলতে আসলে আমরা কি বুঝি এবং স্থায়ী ক্ষরতা বলতে আমরা আসলে কি বুঝি একটু দেখে নিই। সো প্রথমে আমরা দেখেছি পানির ক্ষরতা বলতে আমরা কি বুঝি, পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অথবা আয়রনের মতো ধনাত্মক আয়ন দ্রবীভূত থাকতে পারে, তাই না? তো স্থায়ী ক্ষরতা আমরা তখনই বলবো যখন এসব আয়নের বাইকার্বনেট লবণ হিসেবে পানিতে দ্রবীভূত থাকবে। আমি আবার বলছি, স্থায়ী ক্ষরতা আমরা কখন বলবো? যখন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অথবা আয়রনের বাইকার্বনেট লবণ পানিতে দ্রবীভূত থাকবে। যদি এরকম হয় তাহলে দেখা যায় এই যে ক্ষরতাটি রয়েছে সেটিকে ফুটিয়ে দূর করা যায়। এবং অন্যদিকে স্থায়ী ক্ষরতা হচ্ছে এই সকল আয়নের যদি ক্লোরাইড বা সালফেট লবণ পানিতে দ্রবীভূত থাকে এবং এই যে ক্ষরতাটি রয়েছে এই ক্ষরতাটিকে ফুটিয়ে দূর করা যায় না। এই ক্ষরতাটিকে দূর করার জন্য আমাদের আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি ইউজ করতে হয়। তার মানে স্থায়ী ক্ষরতাকে দূর করতে আমাদের একটু কস্টলি কিছু অ্যাপ্রোচে আগাতে হয়, বাট অস্থায়ী ক্ষরতা আমরা খুব ইজিলি ফুটিয়ে দূর করতে পারি।
এবার আসি পানির বিশুদ্ধতার আরেকটি মানদণ্ড, যেটি হচ্ছে ডিও। ডিও এর পূর্ণরূপ হচ্ছে ডিজলভড অক্সিজেন। ডিজলভড অক্সিজেন বলতে আসলে আমরা যেটি বুঝি, ধরো প্রতি লিটার নমুনা পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণকে ওই পানির ডো বলে। আমি যদি একটু ব্যাপারটি এঁকে দেখাই, ধরো তোমার কাছে একটি স্যাম্পল রয়েছে বা নমুনা রয়েছে। এই স্যাম্পলটিতে তোমার যেটি রয়েছে সেটি হচ্ছে, ধরো 1 লিটার পানি রেখেছো তুমি। তো এই যে 1 লিটার পানিতে তোমার যদি বিশুদ্ধ অক্সিজেন থাকে 5 মিলিগ্রাম, 5 মিলিগ্রাম, তখন তুমি বলতে পারবে যে তোমার পানির ডো হচ্ছে 5 মিলিগ্রাম পার লিটার। আর মিলিগ্রাম পার লিটারকে আমরা লিখতে পারি ppm। অর্থাৎ আমরা বলতে পারি 1 লিটার পানিতে দ্রবীভূত অক্সিজেনের যে পরিমাণ সেটিকেই আমরা বলি ডিও বা ডিজলভড অক্সিজেন। আশা করি ডিজলভড অক্সিজেন বলতে কি বোঝায় সেটি তোমরা বুঝতে পেরেছ। সো অর্থাৎ আমাকে যদি কেউ বলে যে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে ডো এর মান হচ্ছে 10 মিলিগ্রাম পার লিটার, তার মানে হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 লিটার পানিতে অক্সিজেন ছিল দ্রবীভূত 10 মিলিগ্রাম, অর্থাৎ 10 মিলিগ্রাম পার লিটার, বা আমরা বলতে পারি ppm। সারফেস ওয়াটারের ক্ষেত্রে ডিও এর মান 5 মিলিগ্রাম পার লিটারের সীমানায় বা এর উপরে থাকতে হয়। পানিতে ডো এর মান যদি বেশি হয় সেখানে অক্সিজেন বেশি, অর্থাৎ সেখানে হচ্ছে আমাদের যে সামুদ্রিক প্রাণীগুলো রয়েছে সেই পানিতে যদি ডো এর মান ভালো হয় তাহলে দেখা যাবে সেখানে সামুদ্রিক যে প্রাণীগুলো রয়েছে তাদের সার্ভাইভালটা অনেক ইজিয়ার হবে। এবার চলো পানির বিশুদ্ধতার মানদণ্ডের আরেকটি প্যারামিটার বিওডি সম্পর্কে আমরা জানি। বিওডি এর পূর্ণরূপ হচ্ছে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, যার বাংলা হচ্ছে জীব রাসায়নিক অক্সিজেন চাহিদা। তো জীব রাসায়নিক অক্সিজেন চাহিদা বলতে আসলে বোঝায় সারফেস ওয়াটারে তোমার জৈব দূষক কতটুকু রয়েছে। বিওডি এর মান যদি বেড়ে যায় তার মানে সেখানে জৈব দূষক বেশি রয়েছে। আমি আবার বলছি যে বিওডি এর মান যদি বেড়ে যায় তার মানে তোমার বুঝতে হবে তোমার পানিতে জৈব দূষক বেশি রয়েছে। সো এবার আসো বিওডিকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি সেটি একটু দেখি। প্রতি লিটার সারফেস ওয়াটারের নমুনায় থাকা জৈব দূষক বস্তুকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 দিন যাবৎ ব্যাকটেরিয়া দ্বারা সম্পূর্ণ ডিগ্রেডেশন অর্থাৎ পচালে যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। অর্থাৎ ব্যাপারটি হচ্ছে তোমার কাছে 1 লিটার পানি রয়েছে, ওই 1 লিটার পানিকে তুমি 5 দিন ধরে ব্যাকটেরিয়ার সাহায্যে পচাবে, তাহলে তোমার যতটুকু অক্সিজেন প্রয়োজন হবে সেটি হচ্ছে তোমার বিওডি। সো এর মানে তুমি বুঝতে পারছো বিওডি এর মান যদি বেড়ে যায় তার মানে তোমার 1 লিটার পানিতে জৈব দূষক বেশি ছিল। সো এর মানে বিওডি এর মান যত বেশি হবে তোমার পানিতে দূষণের পরিমাণ তত বেশি। কিসের দূষণের পরিমাণ? জৈব দূষক দ্বারা দূষণের পরিমাণ সবচেয়ে বেশি। সো বিওডির মানের দিয়ে আমরা আসলে জাজ করতে পারি যে একটি পানি আসলে কতটুকু দূষিত। বিওডির মান যত বেশি হবে পানি তত বেশি দূষিত। তো এই ক্ষেত্রে একটু দেখতে পাচ্ছ যে এখানে WHO এর মতে কিছু মানদণ্ড রয়েছে যেটির মাধ্যমে আমরা বুঝতে পারি যে বিওডির মান কত হলে পানির কন্ডিশন কেমন। ফর এক্সাম্পল, বিওডির মান যদি 1 থেকে 2 ppm হয় তখন আমরা বলতে পারি পানিটি খুবই ভালো। বিওডির পরিমাণ যদি 3 ppm হয় তাহলে আমরা বলতে পারি পানিটি মোটামুটি ভালো। বিওডির পরিমাণ যদি 6 ppm হয় WHO এর মতে এটি হচ্ছে একটি দূষণ। 10 ppm যদি হয় দূষণ মাত্রা খুবই খারাপ, অর্থাৎ ওইখানে ভয়ানক ধরনের দূষণ রয়েছে পানিতে। বিওডি এর মান যদি 20 ppm হয় তার মানে দূষণ মাত্রা প্রায় এক্সট্রিম লেভেলে চলে গিয়েছে। সো বিওডির মান ইউজ করে আমরা পানির কন্ডিশন কেমন অর্থাৎ জৈব দূষকের দূষণ কেমন হচ্ছে সেটি আমরা ফিগার আউট করতে পারি। এবার আসো পানির বিশুদ্ধতার মানদণ্ডের আরেকটি প্যারামিটার সম্পর্কে জেনে নিই, যেটি হচ্ছে সিওডি। সিওডি এর পূর্ণরূপ হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটি আসলে বোঝায় যে রাসায়নিক অক্সিজেন চাহিদা। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডেরই বাংলা হচ্ছে রাসায়নিক অক্সিজেন চাহিদা। এটি বলতে আসলে আমরা কি বুঝি একটু সংজ্ঞার মাধ্যমে দেখে নিই। প্রতি লিটার পানিতে থাকা পচনশীল ও অপচনশীল জৈব দূষককে সম্পূর্ণরূপে জারিত করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। আমরা যখন বিওডি সম্পর্কে জেনেছিলাম তখন দেখেছিলাম যে শুধুমাত্র জৈব দূষককে পচনশীল জৈব দূষককে জারিত করতে যে পরিমাণ অক্সিজেন লাগে।
তাই না? বাট এই ক্ষেত্রে সিওডির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পচনশীল ও অপচনশীল সে ২ ধরনেরই জৈব দূষককে জারিত করবে এবং তাতে যতটুকু অক্সিজেন প্রয়োজন হবে সেটি হচ্ছে সিওডি। অর্থাৎ আমরা বলতে পারি বিওডি হচ্ছে আমার শুধুমাত্র পচনশীল জৈব দূষককে জারিত করতে যতটুকু অক্সিজেন প্রয়োজন হয়, আর অন্যদিকে সিওডি হচ্ছে পচনশীল ও অপচনশীল ২ ধরনেরই জৈব দূষককে সে জারিত করবে এবং সেখানে আমার যতটুকু অক্সিজেন প্রয়োজন হবে। অর্থাৎ তাই আমরা বলতে পারি যে সিওডির ক্ষেত্রে আমার অক্সিজেন বেশি প্রয়োজন, কারণ বিওডিতে শুধুমাত্র পচনশীল নিয়ে হচ্ছে সে ডিসকাস করছিল, বাট সিওডিতে পচনশীল এবং অপচনশীল ২ ধরনের জৈব দূষককেই সে জারিত করছে। তাই আমরা বলতে পারি সিওডি এর মান বিওডি এর মানের থেকে অবশ্যই বেশি হবে। অর্থাৎ সিওডির ক্ষেত্রে আমার কী লাগবে? অক্সিজেন বেশি প্রয়োজন হবে। WHO অনুমোদিত সিওডি এর সর্বোচ্চ মাত্রা হওয়া উচিত 10 ppm। এবার আসি পানির বিশুদ্ধতার মানদণ্ডের আরেকটি প্যারামিটার, যেটি হচ্ছে টিডিএস। টিডিএস বলতে আসলে আমরা বুঝি টোটাল ডিজলভড সলিড, অর্থাৎ পানির নমুনাতে সমগ্র যতটুকু কঠিন বস্তু দ্রবীভূত থাকবে তাকেই আমরা টিডিএস বলবো। টিডিএস কি তাহলে? টিডিএস হচ্ছে পানির নমুনাতে দ্রবীভূত সমগ্র কঠিন বস্তুর যোগফল। অর্থাৎ তুমি ধরো তোমার কাছে যতটুকু পানি রয়েছে তাতে টোটাল যতটুকু সলিড বস্তু বা কঠিন বস্তু দ্রবীভূত আছে তাকেই আমরা বলবো টিডিএস। এগুলোই ছিল পানির বিশুদ্ধতার যে বিভিন্ন মানদণ্ড সেগুলো। তো এবার চলো পানির বিশুদ্ধতার মানদণ্ডের একটা সামারি আমরা টেনে নিই। সো এই মানদণ্ডটি আসলে হচ্ছে WHO অনুমোদিত সর্বোচ্চ মাত্রা। সো WHO এর মতে, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে পিএইচ এর মান পানির থাকা উচিত 6.5 থেকে 8.5 ppm এবং ডিও অর্থাৎ ডিজলভড অক্সিজেন থাকা উচিত 5 থেকে 6 ppm এর মধ্যে। যদি তার থেকে কম হয়ে যায় অর্থাৎ সেখানে দূষণ রয়েছে। অন্যদিকে বিওডি বা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড থাকা উচিত 6 ppm, তার থেকে যদি বেশি হয় তার মানে সেখানে দূষণ রয়েছে। আবার সিওডি বা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড থাকা উচিত 10 ppm, তার থেকে যদি বেশি হয় অর্থাৎ সেখানে দূষণ রয়েছে। অন্যদিকে টিডিএস বা টোটাল ডিজলভড সলিড থাকা উচিত 500 ppm, যদি তার থেকে বেশি থাকে তার মানে সেখানে দূষণ রয়েছে। এবং ক্ষরতার ক্ষেত্রে 2 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ক্যালসিয়াম জনিত ক্ষরতা এবং অন্যটি হচ্ছে ম্যাগনেসিয়াম জনিত ক্ষরতা। যদি ক্যালসিয়াম জনিত ক্ষরতা থাকে তার মান সর্বোচ্চ হতে পারবে 100 ppm এবং যদি ম্যাগনেসিয়াম জনিত ক্ষরতা থাকে সেটি হতে হবে সর্বোচ্চ 150 ppm, তার থেকে যদি বেশি হয় অর্থাৎ সেখানে দূষণ রয়েছে। সো এই যে চার্টটি রয়েছে এই চার্টটি থেকে তোমাদের সব সময় অ্যাডমিশন বা বোর্ড কোয়েশ্চেনে এমসিকিউ এসে থাকে। সো তোমরা চাইলে এখানে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সো আমাদের আজকের এই ছোট্ট লেকচারটি এতটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এবং সম্পূর্ণ প্লেলিস্টটিকে মনোযোগ সহকারে দেখার জন্য। দেখা হবে তোমাদের সাথে অন্য একটি প্লেলিস্টে। আজকের মতো এতটুকুই। ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখার জন্য।